বিকেলে ধানমন্ডির শঙ্কর বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার শেষ মাথায় রাস্তার বাম দিকে ছোট্ট একটা অফিসের সামনে এসে দাঁড়ালো মির্জা আশেক। তার মাথায় সানক্যাপ, চোখে সানগ্লাস। ক্ষমতাসীন রাজনৈতিক দলের যুব শাখার একটি অফিস। ভেতরে 5-6 জন মানুষ উন্মুখ হয়ে চেয়ে আছে। ডেস্কের ওপাশে বসা নেতার দিকে। পরনে সাদা নীলের ফ্লোরাল শার্ট আর ক্রিম রঙের প্যান্ট। মাথার চুল সামনের দিকে কমে এসেছে, সুন্দর করে ছাটা গোফ, ক্লিন শেভ গার্ল। গত বছর রোডস অ্যান্ড হাইওয়ের কাজটা তুমি পাইছিলা না? এক লোককে জিজ্ঞেস করলো সেই নেতা। বিশাল ভুড়িওয়ালা একজন মাথা নেড়ে সায় দিল। তাইলে সিটি কর্পোরেশনের এই কাজটা ওয়াহেদ পাইব। কালাম, তুমি টেন্ডার ড্রপ করবা না, ঠিক আছে? কোনো রকম জবাব পাবার আগেই নেতা অবাক হয়ে তাকালো দরজার দিকে। কয়েক মুহূর্ত পরই ভুরু দুটো কুঁচকে গেল তার। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আশেক সানগ্লাসটা খুলে ফেললো আস্তে করে, তারপর সানক্যাপটাও। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলো না নেতা। আস্তে করে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। তোমরা একটু বসো, আমি আসতাছি, লোকজনকে বলে তড়িঘড়ি উঠে এগিয়ে গেল দরজার দিকে। কেমন আছো পাভেল? মিসা বিস্ফোরিত চোখে বলে উঠল। কবে বাইর হইলা? পরশু। 22 বছর হইয়া গেছে? কণ্ঠে তার বিস্ময়। 7 বছরের সাজা মৌকুফ করছে সরকার, সাধারণ ক্ষমা পাইছি। ব্যাপারটা বুঝতে কয়েক মুহূর্ত লাগলো পাভেলের। মির্জাকে নিয়ে পার্টি অফিসের পাশের একটা লাল টকটকে প্রাইভেট কারের কাছে গেল সে। আসো কেমন? আসি, 15 বছর জেল খাটার পর মানুষ যেমন থাকে। দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, তুমি তো খুব ভালো আছো, শুনলাম অনেক বড় নেতা হয়ে গেছো। মুচকি হাসি দিল পুরনো বন্ধু। এই আর কি, সবই তোমাকে দোয়া। একটু থেমে আবার বলল, তোমার মা এ বাইসে আছে এখনো? আছে তো, আমি পরিবার সারছি অনেক আগে, যাইটাই না ওইদিকে। মলিন হাসি দিল মির্জা আশেক। রোজির খবর কি, এখনো আছে তোমার লগে? হ, পাগল একটা, 15 বছর নষ্ট করলো আমার লইগা। অবাকই হলো পাভেল। আর কোনো কথা খুঁজে না পেয়ে চুপ মেরে রইল। একটা দরকারে আইছিলাম তোমার কাছে, বলল আশেক। কি দরকার কও? তুমি তো খুব ব্যস্ত, আমার একটু সময় দিতে হইব, ডিটেল না কইলে বুঝবা না। ঠিক আছে, তুমি তাইলে একটু ওয়েট করো, আমি ওগো বিদায় দিয়ে আইতাছি। রাস্তার পাশে একটা চায়ের টঙের দিকে তাকালো সে। এইখানে 1 কাপ চা দে। তারপর আবার ফিরল বন্ধুর দিকে। তুমি চা খাও, কথাটা বলেই পার্টি অফিসে ঢুকে পড়লো আবার। একটু পর টঙের এক পিচ্ছি এসে চা দিয়ে গেলে চায়ের কাপে চুমুক দিল আশেক। চারপাশে তাকিয়ে দেখলো সব কিছুর মতো এই এলাকাটাও বেশ বদলে গেছে। আগে যেখানে 1তলা 2তলা বাড়ি ছিল, সেখানে উঠেছে বড় বড় নতুন দালান। অনেক সময় চলে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও চায়ে চুমুক দিল। এত বছর জেল খাটার পর যে কাজটা এখন করতে যাচ্ছে, তার কি কোনো দরকার আছে? ভুল করছে না তো? না করলেই কি নয়? মন থেকে সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে দিল। দীর্ঘদিন ধরে পরিকল্পনাটা করেছে, এখন কাজে নামার সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগলে চলবে না। পার্টি অফিস থেকে লোকগুলো চলে যাবার পরই বের হয়ে এলো পাভেল। চলো নিরিবিলি কোথাও গিয়া বসি। আশিককে নিয়ে লাল গাড়িটায় উঠে বসলো সে। ধানমন্ডি আর আগের মতো নাই, রেস্টুরেন্ট আর ইউনিভার্সিটি দিয়ে ভইরা গেছে। গাড়িটা নিজেই ড্রাইভ করছে পাভেল। একদম চেনা যায় না। মানুষের হাতে নতুন টাকা আসলে খালি খায় আর ড্রেস কিনে। এই যে বিল্ডিংগুলো দেখতাছো, রাস্তার দুপাশে অসংখ্য মাল্টি স্টোরিড ভবনের দিকে ইঙ্গিত করলো। সবগুলাতে রেস্টুরেন্ট আছে, এই ব্যবসাটা কিন্তু ভালাই। দুপাশের অসংখ্য রেস্টুরেন্টের সাইনবোর্ডের দিকে তাকালো আশেক। পাভেলের এসব কথাবার্তায় মনোযোগ নেই তার। মাথায় কেবল ঘুরছে অন্য একটা চিন্তা, কিভাবে বন্ধুকে রাজি করাবে। রাস্তার পাশের এক মাল্টি স্টোরিড ভবনের পার্কিং লটে গাড়িটা রেখে লিফটে করে স্কাইলার্ক নামের একটা রুফটপ রেস্টুরেন্টে চলে এলো তারা। এখানকার লোকজন পাভেলকে দেখে সম্ভ্রমের সাথে সালাম দিল। রেস্টুরেন্টের এক কোণে কাচের দরজা ঠেলে ছোট্ট একটা অফিসে ঢুকে পড়ল সে। এটা কি তোমার? ডেস্কের সামনে একটা সোফায় বসে জিজ্ঞেস করলো মির্জা আশেক। বেশি দিন হয় নাই দিছি। ডেস্কের ওপাশে গিয়ে বসলো পাভেল। এখন কও, কি খাইবা? চা। হেসে ফেললো পুরনো বন্ধু। এতদিন পর দেখা তোমার লাগে, একটু ভালো মন্দ খাও, 2 দোস্ত মিললাই খাই। তাইলে তোমার যা ভালো লাগে অর্ডার দাও। ইন্টারকম তুলে পাস্তা, পিৎজা
আর কফি অর্ডার দিল। এখন কও কি কইতে আইসো? ভাবছিলাম জীবনটা বুঝি শেষ হইয়া গেল, কিন্তু জেলে কিছুদিন থাকনের পর বুঝলাম জীবন আসলে এত সহজে শেষ হয় না। পাবেল কিছুই বলল না, চুপচাপ অপেক্ষা করলো আসল কথাটা শোনার জন্য। আমি আবার নতুন করে সব শুরু করবার চাই দোস্ত। ঠিকই কইছো, জীবনের এখনও অনেক বাকি। রোজি আছে, তোমার মা আছে, ওগুর জন্য তো তোমার কিছু করা দরকার। কিন্তু আমার তো কিছুই নাই। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। বন্ধুর দিকে স্থির চোখে তাকালো পাভেল। দুদুর আর কোনো খোঁজ পাও নাই? না, আমি তো আসিলাম জেলে, ওর খোঁজ কেমনে করুম? সবগুলান টাকা ওর কাছেই আসিল। বিমর্ষ হয়ে গেল মির্জা আশেকের মুখটা। কেমনে এত বড় বলদামি করলা? মাথায় আসে না যে মানুষটাই ঠিক মতো চিনো না, কই থাকে, বাড়ি কই, কার পোলা, কিছুই জানো না, এতগুলান টাকা দিয়া বিশ্বাস করলা কেমনে? মাথা দোলালো আক্ষেপে। দুদু যখন কইলো টাকাগুলান সব ওর কাছে রাখতে, তখনই আমার সন্দেহ হয়েছিল। আমি ওর ফান্দে পা দেই নাই। মির্জা আশেক স্থির চোখে চেয়ে রইল কেবল। আমার তো মনে হয় হাত ভাঙনের কাহিনীটাও ভুয়া, চালাকি করে স্পটে থাকে নাই। বাদ দাও, এখন এইসব বইলা কি লাভ? তাও ঠিক, সাই দিল পাভেল। তাইলে কও তুমি কি করতে চাও এখন? কয়েক মুহূর্ত চুপ থেকে অবশেষে বলল, আমার একটু হেল্প করা লাগবো। টাকা লাগবো তোমার? কত? আমি ধার চাইতে আসি নাই দোস্ত। তাইলে? একটা হীরা বেচতে চাই। বুড়ো কুচকে গেল পাভেলের। হীরা বেচবা? আমার কাছে? তোমার কাছে না, অন্য একজনের কাছে বেচুম, কিন্তু তোমার হেল্প লাগবো। খুবই বিস্মিত হলো পাভেল। তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝবার পারতাছি না, খুইল্লা কও তো। মির্জা আশেক আরো গভীর করে দম নিয়ে নিল। তুমি কি জানো বহুত দামি একটা হীরা আছে এই দেশে? ঠোঁট উল্টালো আশেকের বন্ধু। এই দেশে যত হীরা আছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়, 26 ক্যারেটের। হীরাটার নাম দরিয়াই নূর। এইটার দাম 60-70 কোটি টাকার কম হইব না। বুড়ো কপালে উঠে গেল পাভেলের। কও কি? আশেক তার পকেট থেকে একটা পেপার কাটিং বের করলো। বুঝতে পারছে দরিয়াই নূরের গল্পটা একটু বিশ্বাস করছে না তার বন্ধু। এটা পড়ো, বুঝবা। পেপার কাটিংটা জনপ্রিয় একটা দৈনিকের। তাতে চোখ বুলালো পাভেল। বাংলাদেশে যত রত্ন পাথর আছে তার মধ্যে সবচেয়ে বড় আর দামি হীরার নাম দরিয়াই নূর। দেখতে অনেকটা বিখ্যাত হীরা কোহিনূরের মতো। এর ওজন 26 ক্যারেট। দীর্ঘদিন মারাঠা রাজার কাছে ছিল। পরে হায়দ্রাবাদের নবাব সে আমলে 1,30,000 টাকায় কিনে নেন। কোহিনূরের মতো এটাও পারস্যের সম্রাট নাদির শাহ লুট করে নিয়ে যায়। সম্ভবত সেখানেই নাম দেওয়া হয় দরিয়াই নূর, বাংলায় যার অর্থ আলোর সমুদ্র। বহু হাত ঘুরে অবশেষে দরিয়াই নূর পাঞ্জাবের শাসক রঞ্জিত সিংয়ের কাছে চলে আসে। 1849 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করে নিলে কোহিনূর এবং দরিয়াই নূর সহ মহারাজ দিলীপ সিংহের খাজাঞ্জিখানার সব মূল্যবান সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারে চলে যায়। এ সময় দরিয়াই নূরের মূল্য নির্ধারণ করা হয় 63,000 টাকা। কোহিনূর রানী ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হলেও অন্যান্য মণিমুক্তাগুলো কোম্পানির কাছেই রয়ে যায়। 1850 সালে লন্ডনের এক প্রদর্শনীতে দরিয়াই নূরের আশানুরূপ দাম না ওঠায় হীরাটি ভারতে ফেরত এনে নিলামে বিক্রি করা হয়। ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ 75,000 টাকায় এটা কিনে নেন। নবাবরা হীরাটিকে একটি বাজুবন্দে বসিয়ে অলংকার হিসেবে ব্যবহার করতে থাকেন। পরবর্তীকালে নবাব খাজা সলিমুল্লাহ দরিয়াই নূর সরকারের কাছে বন্ধক রেখে যখন ঋণ নিয়েছিলেন তখন এর মূল্য নির্ধারণ করা হয়েছিল 5 লক্ষ টাকা। খাজা সলিমুল্লাহর মৃত্যুর পর দরিয়াই নূরকে ঢাকার নওয়াব স্টেট কোর্ট অফ ওয়ার্ডসের ম্যানেজারের তত্ত্বাবধানে এবং পাকিস্তান সৃষ্টির পর কলকাতা থেকে এনে ভারতীয় ইম্পেরিয়াল ব্যাংকের ঢাকা শাখায় জমা রাখা হয়। বর্তমানে সোনালী ব্যাংকের ভল্টে সংরক্ষিত আছে দরিয়াই নূর। 1985 সালে বিশেষজ্ঞদের পরীক্ষায় হীরাটি অকৃত্রিম বলে প্রমাণিত হয়েছে। পেপার কাটিংটা পড়ার পর বিস্ময়ে মুখ তুলে তাকালো পাভেল। এরই মধ্যে তাদের খাবার চলে এসেছে। এবার বিশ্বাস হলো তো? কিন্তু এটা তুমি কেমনে বেচবা? জিনিসটা তো ব্যাংকের ভল্টে আছে অনেক বছর ধইরা। মুচকি হাসি ফুটে উঠল মির্জা আশেকের মুখে। খুব জলদি ব্যাংকের ভল্ট থেকে হীরাটা আমার হাতে আইসা পড়ব। কথা শুনে তাজ্জব হয়ে গেল পাভেল। জেল খাইটটা বাইর হইছো 2 দিনও হয় নাই, এখনই আবার ডাকাতি করার প্ল্যান করতাছো? আলতো করে মাথা দোলালো সে। তোমার মাথাটা গেছে, কি কইতাছো? হুশ আছে?
পাভেল ধরে নিয়েছে 15 বছর আগে বিরাট বড় একটা দান মেরেও কপালের দোষে ধরা পড়ে যাওয়া আশেক এখন আরেকটা বড় দান মেরে সেই ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। আমি কি কইছি ডাকাতি করুম? আস্তে করে বলল মির্জা। তাইলে? আরও বেশি অবাক হলো পাভেল। আশেক তার অভিনব পরিকল্পনাটির কথা জানালো। জেলখানায় তার সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল এক লোকের, তার ভাই সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। পুরো পরিকল্পনাটা ওই ভদ্রলোকের। ব্যাংকের ভল্ট থেকে দরিয়াইনুর সরিয়ে সেখানে নকল একটা হীরা রেখে দেওয়া হবে। যেহেতু হীরাটি কখনো বিক্রি করা হবে না, তাই আসল না নকল সেটাও জানা যাবে না কোনো দিন। দীর্ঘ এই সময়ে মাত্র একবারই হীরাটা যাচাই করে দেখা হয়েছিল, সেটাও 1985 সালে। এতদিন পর এই ডিসেম্বরের 27 তারিখে আবারও সেই পরীক্ষা করা হবে জুহুরি দিয়ে। এরপর 30-40 বছরে আর পরীক্ষা করা হবে কি না সন্দেহ। দরিয়াইনুর সরিয়ে ফেলার দারুণ সুযোগ এখনই। 2 বছরের প্ল্যান। মির্জা আশেক বলল। অনেক ভাইবা দেখছি, কোনো রিস্ক নাই, জিনিসটা সরাইব ওই ব্যাংকার। বিক্রি করতে আমার হেল্প লাগবো কেন? সন্দেহের সুর পাভেলের কণ্ঠে। হীরা বিক্রি করা সহজ কাম না দোস্ত, এইটার মার্কেট অনেক ছোট, কিন্তু ব্যবসাটা হয় কোটি কোটি টাকার। দরিয়াইনুরের মতো বড় হীরা কেনার মতো কাস্টমার এই দেশে 2-1 আছে কিনা সন্দেহ। মাথা নেড়ে সায় দিল পাভেল। 60-70 কোটি টাকা দিয়ে হীরা কেনার মতো লোক খুব বেশি থাকার কথা নয়। পরিচিত সার্কেল ছাড়া কাস্টমার পাওয়া যায় না, আর বেচা বিক্রির কামটাও করা লাগে গোপনে। ইচ্ছা করলেও যে কেউ দরিয়াইনুর বেচতে পারবো না। তুমি তো ছাড়াই পাইলা 2 দিন আগে, এই হীরার কাস্টমার জোগাড় করবা কেমনে? বায়ার জোগাড় হয়ে গেছে, জানালো আশেক। জেলখানার একজন ব্যবস্থা করছে এটা। অবাক হলো পাভেল। জেলের ভিতরে থিক্কা? সায় দিল মির্জা আশেক। জেলখানা বড় আজব জায়গা দোস্ত, কত রকম মানুষ যে আছে জানো না। পকেট মাইট থেকে শুরু কইরা ব্যাংক ডাকাইত, খুনি থেকে রেপিস্ট, নেতা, আমলা, পুলিশ, মিলিটারি, আজব একটা দুনিয়া। সেই দুনিয়া আমি আসছিলাম 15টা বছর। বন্ধুত্বকে চেয়ে রইল পাভেল। মনু জায়গিদার নামের একজনের লগে আমার খুব খাতির হয়েছিল জেলে। সে হীরা জহরত আর অ্যান্টিকের ব্যবসা করে। এক পাওয়ারফুল পলিটিশিয়ান তার কাছে একটা হীরা চাইছিল। মনু জায়গিদার লাইগা গিয়া তারে বাপমা তুইলা গালাগালি করে। এরপর ওই নেতা তারে অ্যান্টিক স্মাগলিং করার কেসে ফাঁসায়া জেলে ঢুকায়া দেয়। বাইরের খোঁজেই মনু ভাই দিছে আমারে। জেলে থাকতেই ফোনে বাইরের লাগে কথা কইছি আমি। পাভেল জানে টাকা দিলে জেলে সবই পাওয়া যায়, ফোন কল তো সামান্য বিষয়। কত দিয়া কিনবো ওই বায়ার? 10 কোটি। বুড়ো কুচকে গেল পাভেলের। তুমি না কইলা এটার দাম 60-70 কোটি? ওপেন অকশন হলে 60-70 কোটিরও বেশি দাম উঠত, কিন্তু ব্ল্যাক মার্কেটে আসল দামের অনেক কমে ব্যস্ত হয়। তাই বললা এত কম? 10 কোটি কইলাম, কম না। মাথা নেড়ে সায় দিল পাভেল। 10 কোটি টাকা আসলেও কম নয়, কিন্তু এইখানে আমি কি হেল্প করবো বুঝবার পারতাছি না। মির্জা আশেক গভীর করে শ্বাস নিল। ডায়মন্ড বেচা কেনার দুনিয়াটা অন্যরকম, কোটি কোটি টাকার লেনদেন, বেইমানি আর ধোকাবাজি হয় অনেক। কাস্টমার আর সেলার দুজনেই সাবধানে থাকে। একটু থেমে আবার বলল, বায়ার যদি বুঝবার পারে আমি একলা, আমার আগে পিছে কেউ নাই, তাইলে চোখে পাল্টাইতে কতক্ষণ? জিনিসটা লইয়া আমার টাকা না দিলে কি করবার থাকবো কও? তা ঠিক। সায়না দিয়ে পারল না আশিকের বন্ধু, এই জিনিস তুমি একা একা বেচবার পারবা না। বায়ার জানবো তুমি আমার পার্টনার, রাজনীতি করো, তোমার লাগে আরও কিছু মানুষজন থাকলে ভুলেও উল্টাপাল্টা করা চিন্তা মাথায় আনবো না। গাল চুলকে গম্ভীর হয়ে ভাবতে লাগলো পাভেল। তুমি ছাড়া বিশ্বাস করার মতো কেউ নাই আমার। বয়স হয়েছে, নতুন করে কিছু শুরু করতে গেলে অনেক টাইম লাগবো। এই দানটা মারতে পারলে আমার আর কোনো চিন্তা করা লাগবো না। একটু থেমে আবার বলল, তোমার আমার কোনো রিস্ক নাই, জিনিসটা সরাইবো ওই ব্যাংকার, তুমি খালি আমার বেতনের টাইমে একটু হেল্প করবা, আর কিছু না। সব শোনার পরও পাভেল পুরো ব্যাপারটা ভালো করে ভেবে দেখল। 15 বছর আগে কোটিপতি বনে গেছে সে। রাজনীতি আর কন্ট্রাক্টারি ব্যবসা করে এখন ভালো অবস্থায় আছে। কয়েক কোটি টাকার জন্য ঝুঁকি নেবে না সে। কপাল খারাপ, তাই ধরা পড়ছি, জেল খাটছি। আবেগাক্রান্ত হয়ে বলল আশেক। কিন্তু বারবার রিমান্ডে নিল, তোমাকে কারোর নাম কই নাই। সব তেরে সেভ করছি, আমার লেগা এইটুকু করো দোস্ত। পাভেলও জানে কথাটা সত্যি। মির্জা আশেককে 2 বার রিমান্ডে নিয়েও পুলিশ তার মুখ দিয়ে বাকি সঙ্গীতের নাম বের করতে পারেনি। কপালের দোষে ধরা পড়ে যায় আশেক। সচিবের বাড়ির দারোয়ান তাকে দেখেই চিনে ফেলেছিল। সত্যি বলতে লোকটা এর আগে তাকে কখনোই সামনাসামনি দেখেনি, দেখেছে টিভির পর্দায়।
দেড় মাস আগে রোজার ঈদের সময় কোনো এক চ্যানেলের অনেকগুলো বাংলা সিনেমার মধ্যে আশিকের করা সেই ফ্লপ সিনেমাটাও দেখানো হয়েছিল। দারোয়ানের কাছ থেকে সজীবের শ্যালক সেই পুলিশ অফিসার সব শুনে এফডিসিতে গিয়ে খোঁজ করে আশিকের। সেখান থেকে জানতে পারে সে কোথায় থাকে, তার আসল নাম কি, এমনকি তার একটা ছবিও জোগাড় করে ফেলে। এরপরই বাসুরঘর থেকে আশিককে গ্রেফতার করে পুলিশ, আর পাভেল আত্মগোপনে চলে যায়। সে ধরেই নিয়েছিল মার খেয়ে তার বন্ধু সব বলে দেবে পুলিশকে, কিন্তু শত নির্যাতনের মুখেও কারোর নাম বলেনি মির্জা আশেক। আমার উকিল পরামর্শ দিছিল ফাঁসি থেকে বাঁচতে হইলে তোমাকে নাম যেন বইলা দেই, তারপরও আমি কই নাই। পরে উকিল আমারে বুদ্ধি দেয় আমি যেন ভুয়া নাম পরিচয়ে দুজনের মানুষের কথা কই বিচারকরে। মির্জা আশেকের দিকে স্থির চোখে তাকালো পাভেল। সোনু আর লাবু নামের দুজনের কথা স্বীকার করি আদালতে। ওগুলোকে আমার পরিচয় হয়েছিল কাটামনে গাঁজা কিনতে গিয়া। আমরা একলগে গাঁজা খাইতাম। ওরাই আমার সচিবের বাড়িতে ডাকাতি করার বুদ্ধিটা দিছিল। পুলিশ ওগুলো খোঁজে নাই, ওরা যে ভুয়া এটা তো যাই না যাওয়ানোর কথা। মুচকি হেসে মাথা দোলালো মির্জা। আমি কইছি ওরা টাকা নিয়ে ভাগছে, মাত্র 2 মাসের সিন পরিচয়, কই থাকে না থাকে কিছু জানি না। প্রশংসায় ভুরু কপালে উঠে গেল পাভেলের। তোমার উকিল তো ভালোই বুদ্ধি দিছিল, কিন্তু সত্যিটা হলো তারপরও ফাঁসির হাত থেকে বাঁচাটা সহজ ছিল না। বাড়ির দারোয়ান ছিল প্রধান সাক্ষী। আশিকের উকিল সানাউল্লাহ তাকে কঠিন জেরা করে নাস্তানাবুদ করে ফেলেছিল। এক পর্যায়ে তার কাছ থেকে জানতে চায় ডাকাতরা চলে যাওয়ার পর কে তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছিল। লোকটি মুখ ফসকে বলে ফেলে সচিবের কাজের ছেলেটা। ব্যাস, এই একটা বেফাস কথাই আদালতে হইচই ফেলে দেয়। খুনটা নিয়ে তৈরি হয় সন্দেহ। এ ঘটনার পর লাপাত্তা হয়ে যায় ওই দারোয়ান। আশিকের উকিল দাবি করে আদালতে মিথ্যা সাক্ষী দিতে গিয়ে ধরা পড়ে লোকটি পালিয়ে গেছে, কিন্তু সচিবের উকিল অভিযোগ করে আশিকের ঘনিষ্ঠ লোকজন মোটা অঙ্কের টাকার বিনিময়ে দারোয়ানকে দিয়ে কথা বলিয়েছে। তাদের পরামর্শে লোকটা আত্মগোপনে চলে গেছে, যাতে করে কঠিন জেরার মুখে পড়ে আসল সত্যটা ফাঁস না করে দেয়। দুপক্ষের এমন বাদানুবাদের ফলে আদালত বিভ্রান্ত হয়। শেষ পর্যন্ত সচিবের বাড়ির কাজের ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় আশিকের জড়িত থাকাটা অকাট্যভাবে প্রমাণ করা সম্ভব হয়নি। সেজন্যই তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আশিকের ধারণা মুখ ফসকে সত্যিটা বলার পর ওই ধূর্ত পুলিশ নিজেকে আর তার বোন জামাইকে বাঁচাতে বেচারি দারোয়ানকে গুম করে ফেলেছিল। তুমি যে আমাকে কারোর নাম কর নাই, এটা আর কেউ মনে না রাখলেও আমি রাখছি। আশিককে চুপ থাকতে দেখে আস্তে করে বলল পাভেল, আমি দুদুর মতন বেইমান না। আলতো করে মাথা নেড়ে নিঃশ্বাস ফেলল মির্জা আশেক। এখন কও, ডিলটা কেমনে হইব? পেমেন্টটা করব ক্যাশে, 10 কোটি টাকা মুখের কথা না দোস্ত। আগে আমারে গোপনে একটা জায়গায় নিয়ে যাইব বাইরের লোক। আমি নিজে টাকাগুলো সব চেক কইরা লাগেজ ভইরা বায়ার আর তার লোকজন নিয়ে জায়গা মতন চলে আসুম। টাকাগুলান দেওয়ানের আগে বায়ার তার জহুরিরে পাঠাইব হীরাটা পরীক্ষা করতে। আসল হইলে বায়ার টাকাগুলা দিয়া দিব আমাগো, আর আমরা তারে জিনিসটা দিয়া দিমু। কিন্তু হীরাটা নিয়ে যাওয়ানোর সময় বায়ার আমারেও লগে কইরা নিয়ে যাইব। তোমারে নিয়ে যাইব কেন? অবাক হয়ে জানতে চাইল পাভেল। আশ্বস্ত করার হাসি দিল মির্জা। এইটা ওগোর ইন্স্যুরেন্স, যতক্ষণ ওরা নিরাপদ কোনোখানে যাইব আমারে ছাড়ব না। পাভেল বুঝতে পারল ব্যাপারটা। ডিলটা কোনখানে করবা? গুলশান 2-এর নতুন একটা 5 স্টার হোটেল হয়েছে, ওইখানে লেনদেন করবার চাই বায়ার। কিন্তু এতগুলো টাকা মুভ করা খুব রিস্কি, রাস্তায় গাড়ি চেক করবার পারে পুলিশ। কথাটা বলে আশেপাশে তাকালো আশেক। তোমার এই রেস্টুরেন্টে ডিলটা করতে পারলে ভালো হইতো, টাকাগুলো মুভ করা নিয়ে আর ভাবা লাগতো না। কিন্তু বায়ার রাজি হইব কিনা বুঝবার পারতাছি না। তুমি কথা কও, দেখো রাজি হয় কিনা, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, হাঁপ ছেড়ে বাঁচল মির্জা আশেক। ধরো তোমার কথা মতো হেল্প করলাম, তাইলে আমি কত পামু? অঙ্কটা আগে থেকেই ঠিক করে রাখা ছিল, তাই একটু সময় নিল না মির্জা। 2 কোটি। বুড়ো কুচকে গেল পাভেলের। ভাগটা কেমনে হইব? কে কত পাইব? ওই ব্যাংকার আর তার ভাইরে দিতে হইব 5 কোটি। আমি 3 আর তুমি 2, সমান সমান ভাগ হইলে ভালো হইতো না? মাথা নাড়ালো আশেক। হীরাটা ব্যাংক থেকে সরাইব ওই ব্যাংকার, তারে বেশিই দিতে হইব। সেইটা ঠিক আছে, কিন্তু জিনিসটা বেচা তো কঠিন কাজ। ওইটা করবো তুমি আর আমি, আমাগো ভাগটা আর একটু বাড়ানো যায় না? মাথা চুলকালো আশেক। দোস্ত, কিছু মনে করো না, তুমি তো ভালাই আছো, টাকা পয়সা আল্লাহ কম দেয় নাই, আমার কিন্তু কিছুই নাই। কথাটা শুনে চুপ মেরে গেল পাভেল। সচিবের বাড়ি থেকে সে পেয়েছিল 1,35,00,000 টাকা। সেই টাকাই আজকে তাকে এ অবস্থায় নিয়ে এসেছে। নইলে পাড়া মহল্লার ছিচকে মাস্তান থেকে খুব বেশি দূরে কি যেতে পারতো?
ওই টাকাটা পাওয়ার পরই রাতারাতি সে কন্ট্রাক্টরি ব্যবসায় ঢুকে পড়ে। বছর ঘুরতে গাড়ি বাড়ি আর প্রতিপত্তি অর্জন করে। টাকার জোরে রাজনীতিতেও ভালো অবস্থায় চলে যায়। তার সংগঠনের মহানগর শাখার একটি সম্পাদক পদ বলতে গেলে কিনেই নিয়েছিল সে। অন্যদিকে আশিক কিছুই পায়নি, উল্টো জেল খেটেছিল 15টি বছর। আশিক মাত্র বলতে যাবে তার ভাগ থেকে আরো 50 লাখ টাকা দেবে, এমন সময় পাভেল বলে উঠল, ঠিক আছে। মির্জা আশিকের আত্মবিশ্বাস ছিল শেষ পর্যন্ত পাভেল এই প্রস্তাবে রাজি হবে। এই মাসের 27 তারিখে হীরাটা হাতে পামু, বায়ার ওই দিনই কিনবো। একটু গাল চুলকে নিল পাভেল। যেমনে কইতাছো কাজটা তো খুব একটা রিস্কি মনে হইতাছে না। সরাসরি বন্ধুর চোখে চোখ রাখলো মির্জা আশিক। কাজটায় যদি রিস্ক থাকতো, বিশ্বাস করো আমি জীবনেও এটা করতাম না। 15 বছর জেল খাটছি, মইরা গেল আবার জেলে যাওয়ানোর রিস্ক আমি নিমু না। মাথা নেড়ে সায় দিল পাভেল। চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতাছি। 56 চুরি, এইটা আবার কেমন নাম? চার্লির প্রশ্নে হেসে ফেললেন আরজুমান। দূরে পাতা চেয়ারে বসে আছেন তিনি। পেছনে দাঁড়িয়ে শতবর্ষী আরজুমানদের রূপালী রঙের চুলগুলোকে নারকেল তেলে মাখিয়ে দিচ্ছে ছেলেটা। আসল নাম ছিল জানকিবাই। এখানকার মাইয়া ছিল না, এলাহাবাদের মাইয়া ছিল। এলাহাবাদ? এইটা কোন জায়গা? অনেক দূরে, হিন্দুস্তানে বেটা। ও, চার্লি গল্প শুনতে আগ্রহী হলো। তাকে দেখলে মনে হবে সে বুঝি চুলে তেল মাখতে বেশি মনোযোগী। মুজরা করতে ঢাকায় আইসা আর যায় নাই। একদিন মুজরা করতে 1,500 টাকা নিত। মাত্র 1,500 টাকা? অঙ্কটা চার্লিকে মোটেও মুগ্ধ করল না। স্মিত হেসে ফেললেন আরজুমান। তার অভিজাত অবয়বে এমন হাসি আরও বেশি অভিজাত্য আরোপ করে। 100 বছর আগের কথা। তখন 1,500 মানে এখন কয়েক লাখ হবে। চার্লির ভুরু কপালে উঠে গেল। ও, তাইলে ঠিক আছে। এক নবাব সাহেব জানকির প্রেমে পড়ে গেল। কেউ যেন তার কাছ থেকে জানকিকে কেড়ে নিতে না পারে, সেই জন্য কি করলো জানিস? একটা ঘরে তাকে আটকায় রাখলো। মাথা দোলালেন আরজুমান। মুখে এখনো হাসি লেগে আছে। আরো কঠিন কিছু করছিলেন। কি করছিল? জানকির সারা জিসমে 56 ছুরি মেরেছিলেন নবাব সাহেব। কি? অবাক হলো চার্লি। এতগুলান ছুরি মারলো তারে মারার জন্যে? না রে বেটা, মারার জন্য মারেনি। আর কোনো পুরুষ যেন রূপের দেওয়ানা না হয় তাই। হায় আল্লাহ, এই তার প্রেম? এবার শব্দ করে হেসে ফেললো আরজুমান। তুই এসব বুঝবি না। আমার বুঝনের দরকার নাই, একটু রেগে মেগেই বলল চার্লি। নবাব সাহেব তারে বহুত মহব্বত করতেন। একটা বাড়ি করে দিয়েছিলেন, মোশহারাও দিতেন। মোশহারা? এ শব্দটার সাথে চার্লি পরিচিত না। মাসে মাসে টাকা দিতেন। ও, বেতন দিতেন? হেসে ফেললেন আরজুমান। বেতন দিত। বেতন যে পাইতো, আর কামটা কি আসিল? চোখ বন্ধ করে ফেলেন আরজুমান। একটু রুষ্ট হলেন মনে হলো। ভালো করে তেল দে, এত কিস্সা শুনতে হবে না। চার্লি কিছু বলতে যাবে অমনি রান্নাঘর থেকে বের হয়ে এলো রোজি। সাল্লে মিয়ার দোকান থেকে আধা কেজি মসুর ডাল নিয়ে আয়। চার্লি থেকে 100 টাকার নোট বাড়িয়ে দিল সে। বিরক্ত হলো ছেলেটা। সব কাম একবারে দিতে পারো না? সকালে যে গেলাম তখন ডাইলের কথা কইলা না কেন? মনে আসিল না। রোজি স্বাভাবিক কণ্ঠে বলল, খাড়াও, হাত ধুয়ে আহি, হাতে দুনিয়ার তেল। বাথরুমের দিকে চলে গেল চার্লি। আশিক কই বেটি? আরজুমান জানতে চাইলেন। বিকালে বাইর হয়ে গেছে। এতদিন পর বাইর হইল, কয়েকটা দিন বাড়িতে থাকবো না? এখন তার কি কাজ? ঠোঁট ওল্টালো রোজি। আজকে পার্লারের বৈদ্যুতিক লাইনের সমস্যার কারণে তাড়াতাড়ি এসে পড়েছে। সারাদিন কি ঘরে বসে থাকবো? গেছে হয়তো পুরানা ইয়ার দোস্তগুলোকে দেখা করতে। ইয়ার দোস্তর লগে দেখা করতে গেছে। একটা গামছায় হাত মুছতে মুছতে বাইরে এসে বলল চার্লি। পাভেল মিয়ার লগে মোলাকাত করতে গেছে। কথাটা শোনা মাত্র রোজির ভ্রু কুঁচকে গেল। পাভেলের লগে দেখা করতে গেছে? দুয়ারে একটা টানা দড়ির উপরে গামছাটা রেখে হাত বাড়ালো চার্লি। টাকা দাও। ওর লগে কেন দেখা করতে গেছে? ওর লগে কি কাম? রীতিমতো রেগে মেগে জানতে চাইলো। আমি কেমনে জানমু? টাকাটা নিয়ে বের হলো চার্লি। দুশ্চিন্তায় কপালের ভাঁজ আরো ঘন হলো রোজির। সন্ধ্যা 7টার দিকে বাড়িতে ফিরল মির্জা আশিক। ঘরে ঢুকে দেখতে পেল রোজি টিভি দেখছে। চমকে গেল সে। আরজুমান ঘুমায় গেছে? জামা ছাড়তে ছাড়তে জানতে চাইল। একটু জ্বর আইছে। ওষুধ দিছস? ওষুধ খাইবার চায় না, কয় বেশি বাড়লে দিতে। আশিক আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। আরজুমানদের ঘরে গিয়ে দেখে বিছানায় শুয়ে আছেন।
তার মাথার কাছে বসে আছে চার্লি। ঘুমাইতাছে বলল ছেলেটা। আস্তে করে আরজুমানদের কপালে হাত রাখলো আশেক। তারপর কিছু না বলে চলে গেল বাথরুমের দিকে। হাত মুখ ধুয়ে ফিরে এসে রোজির দিকে তাকালো সে। মেয়েটা তার দিকে তাকাচ্ছে না, মুখ ভার করে রেখেছে। মন বেজার কেন? বিছানায় বসে জানতে চাইলো। রোজি কিছু বলল না। টিভিতে সিরিয়াল দেখছে। একগাদা সাজগোজ করা নারী পুরুষ ড্রয়িং রুমে এসে দুনিয়ার সবচেয়ে জরুরি বিষয় নিয়ে আলাপে ব্যস্ত। হইছেটা কি? রিমোট দিয়ে টিভির সাউন্ডটা কমিয়ে স্বামীর দিকে তাকালো সে। পাভেলের লগে তোর কি কাম? কটা কাটা ভাবে জানতে চাইলো। মাথা চুলকালো মির্জা। চার্লিরে এত কইরা কইলাম, ওরে এটা নিয়ে কিছু কইলে তুলকালাম কাণ্ড কইরা দিলাম। হেসে ফেললো আশেক। আপনারে তুলকালাম কিছু করা লাগবো না ম্যাডাম, ওরে কিছু কমু না। ম্যাডাম কইবি না, খবরদার। রেগে গেল সে। আবারও হেসে ফেললো মির্জা আশেক। এফডিসিতে ওই ঘটনার পর থেকে ম্যাডাম বলে সম্বোধন করতো তাকে। সম্পর্ক হবার পর মাঝে মধ্যে খুনসুটির সময় ম্যাডাম বলে ডাকলেই রোজি খেপে যেত। মেয়েটাকে জড়িয়ে ধরলো। কেমন পাথরের মূর্তির মতো বসে আছে, কোনো সাড়া নেই। যা মনে আছে কইয়া ফেলা, খামোখা কষ্ট পাইতাছস। দীর্ঘশ্বাস ফেলল রোজি। আমার কপালে আছেই কষ্ট, কি আর করুম। আশিক মাথা দোলালো। এমনে কয় না, ময়না আমার। পিরিত দেখাইবি না। ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নিল সে। পাবেলের লাগে কেন দেখা করতে গেছস? ঠিক কইরা ক, আমার লাগে মিছা কথা কইবি না। অনেকদিন পর বাইর হইলাম, ওর লাগে দেখা করুম না? পিচ্ছিকালের দোস্ত না বাল। রেগে গেল রোজি। রাগলে ছেলেদের মতোই গালাগালি করে সে। ভিতরে যখন আসলি একবারও গেছে তোর লগে দেখা করতে, এখন তুই বাইর হইয়া দোস্ত মারিতে গেছস? ওর তো প্রবলেম আসিল, বুঝোস না কেন? কি প্রবলেম আসিল? অবুঝের মতো কথা কইতাছস। ভয়ে আমার লগে দেখা করবার যায় নাই। একজন সব কিছু নিয়ে ভাগলো, আর একজন এই শহরে থেকেও এতগুলা বছরে একবারও খোঁজ খবর নিবার আইলো না। দোস্তের কি নমুনা? ডরাইতো, শরম পাইতো, বুঝলি না? আমরা তো একলগেই কামটা করছিলাম। তুই আর আরজুমান যদি ওরে কথা শোনাস। দীর্ঘশ্বাস ফেললো রোজি। সবাই নিজেরটাই দেখলো, আর মাঝখান থেকে জেল খাটলি তুই। এ নিয়ে আশেকের মনের গভীরে যে কষ্টটা আছে সেটা কেউ জানে না। সবচেয়ে বেশি কষ্টের ঘটনাটা দুদুকে নিয়ে। তোর উচিত আসলে সবগুলা নাম বইলা দেওয়া। তাতে কী লাভ হইতো? আমি জেল থেকে বাইর হয়ে যাইতাম, খালাস পাইতাম। না পাইতি, তোর লগে ওরাও জেল খাটতো। কাম করছস এক লগে, জেলও খাটতে এক লগে। পাভেলের ওই ঘটনায় আমি ইনভলভ করছিলাম। ওর নাম কইলে অন্যায় হইতো। আর ভুইলা যাইস না, আমার কারণেই সব কিছু গুবলেট হইছে। আর দুদু যে বেইমানিটা করলো, ওর নামটা কইলি না কেন? দীর্ঘশ্বাস ফেললো আশেক। আমার যখন রিমান্ডে নিছে তখন তো জানতাম দুদু মাস্টার গা ঢাকা দিছে। রোজির আগে ফুসলেও কথাটা মেনে নিল। আশেকে রিমান্ডে নেবার পর দুদু লাপাত্তা হয়ে যায়। তার আগে হুট করে একদিন হাজির হয়েছিল এ বাড়িতে। রোজি তখন অকুল পাথারে পড়ে গেছে। একদিকে আশিক পুলিশের রিমান্ডে, অন্যদিকে আরজুমান তখনও হাসপাতালে। তাকে আশিকের ব্যাপারে তখনও জানায়নি। দিনরাত 24 ঘন্টা হাসপাতালে থাকতো রোজি। এরকম সময় এক রাতে দুদু মাস্টার এসেছিল একটা ব্যাগ নিয়ে। ঢাকা থাকা নিরাপদ না। কিছুদিনের জন্য সে চলে যাবে ঢাকার বাইরে এক বন্ধুর বাড়িতে। হাসপাতালে রাতের খাবার দিতে এসে চার্লি জানিয়েছিল তাকে। তখনও রোজি জানতো লোকটা নিরাপত্তার কথা ভেবে গা ঢাকা দিচ্ছে। সেই যে দুদু চলে গেল, তারপর তার টিকিটেও দেখা যায়নি। কোটি কোটি টাকা নিয়ে ভেগে গেছে। আদর্শের বুলি কপচানো লোকটা বিদেশে গিয়ে মজ করে বেড়াচ্ছে নিশ্চয়ই। 2 বছর বাদে তোর সাজা হওয়ানোর পর পাবেল আইছিল একদিন, আস্তে করে বলল রোজি। কথাটা শুনে অবাক হলো আশেক। আমারে সান্ত্বনা দিয়া কয় কোনো কিছুর দরকার পড়লে যেন তারা জানায়। এরপর যাওয়ানোর আগে কয় তোর ভাগের টাকাগুলো হিসাব করে খরচ করলে আমাকে আর চিন্তা করতে হইব না। চাইলে আমার নামে ব্যাংকের একটা ডিপোজিট করে দিব, মাসে লাখ টাকা পামু ওইখান থেকে। আমি তাজ্জব হয়ে কইলাম আমার কাছে 1 টাকাও নাই, সব দুদুর কাছে। হ্যাঁ তো ভাগছে। স্বামীর দিকে তাকালো রোজি, বিমর্ষ মুখটা নিচু করে রেখেছে। এরপর পাভেল মিয়ারও কোনো খোঁজ নাই। মনে করছে খোঁজ খবর নিতে গেলে আমরা তার কাছ থেকে টাকা পয়সা ধার চামু। রোজির হাতটা আস্তে করে ধরলো আশেক। বাদ দে না, পুরানো কথা কইয়া কী লাভ। রোজি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কই যাস? মায়ের ঘরে যাই। রোজি চলে গেলে উদাস হয়ে চেয়ে রইল মির্জা আশেক। যে কাজ করতে যাচ্ছে সেটা যদি রোজি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। কিন্তু একটা সময় মেয়েটাকে সব বলতে হবে, হয়তো সে বুঝবে। কখনো কখনো ন্যাড়াকে বেলতলায় 2বারও যেতে হয়, দ্বিতীয়বার যেতে হয় বেলটা
কুড়িয়ে আনার জন্য। ডিসেম্বরের শেষের দিকে আশিকের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা দেখা দিল। ব্যাপারটা রোজির চোখ এড়ালো না। স্বামীর দিকে তাকালেই মনে হয় কিছু একটা লুকাচ্ছে তার কাছ থেকে। সহজে চোখে চোখ রেখে কথা বলে না আজকাল। চোখে চোখ পড়লে কেমন জানি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তোর কি হয়েছে রে? এক রাতে বলল রোজি। আশিক পাশেই শুয়ে আছে, কিন্তু ঘুমাচ্ছে না। আমার কাছ থেকে কিছু লুকাইতেছিস না তো? ভরকে গেল মির্জা আশিক। আরে আমি আবার কি লুকামু? কি কস এইসব? সারাদিন কই যাস, কি করস? দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, এমনি এমনি কেউ সারাদিন টোটো করে? তুই তো মনে হয় কিছু একটা নিয়ে খুব ব্যস্ত আসোস। তোর খালি আজাইরা সন্দেহ। নরম কণ্ঠে বলল আশিক। বুঝবার চেষ্টা কর, ঘরে বেশিক্ষণ থাকলে দম বন্ধ হয়ে যায় আমার। তুই সারাদিন থাকস পার্লারে, আমার একলা একলা এই বাড়িতে ভালো লাগে না। রোজিকে এ কথা আগেও বলেছে আশিক। বুঝলাম, কিন্তু তুই যাস কই? খালি ঘুরা বেড়াই না, কাজ কামেই ঘুরি। কিসের কাজ? আমি ঠিক করছি ফার্নিচারের একটা কারখানা দিমু। জেলে নিয়মিত যেত রোজি, সে জানে আশিক জেলখানায় কাঠমিস্ত্রির কাজ শিখেছিল। বেশ ভালো আসবাব বানাতে পারত। কাজটা আমি ভালো পারি, ওইটা কাজে লাগাই। কি কস? সায় দিল মেয়েটা। কিন্তু কারখানা দিতে তো অনেক টাকা লাগবো। বেশি লাগবো না, আমার কাছে কিছু আছে, ওইটা দিয়েই হয়ে যাইব। তোর কাছে টাকা আছে? অবাক হলো রোজি। জেলে যে কাজ করছি ওই টাকা তো জমা আছিল, বাইর হওয়ার সময় দিয়া দিছে। কত? 1 লাখের একটু কম। ওইটা দিয়া কারখানা দেওয়ান যাইব? এখন ছোট্ট কইরা দিমু, পরে আস্তে আস্তে বাড়ামু। এবার আশিকে জড়িয়ে ধরল রোজি। কথাগুলো শুনে সে আশ্বস্ত হয়েছে। জায়গা খুঁজতাছি, কিছু কারিগরও দরকার। স্বামীকে আরো শক্ত করে ধরল। চিন্তা করস কেন, আমি তো আছি। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল আশিক। একটা ব্যাপার তাকে খুঁচিয়ে গেল ভেতরে ভেতরে। রোজিকে সে মিথ্যা বলছে, আমারে মাফ কইরা দিস। আশিকের দিকে বুড়ো কুচকে তাকালো রোজি। এটা কইলি কেন? এই যে তোর লগে যা করছি। বুঝলাম না। 15টা বছর নষ্ট করছি, তোরে আর আর্যমানরে কষ্ট দিছি। রোজি আস্তে করে একটা হাত তুলে দিল আশিকের মুখের ওপর। তোরে আমি বহুত আগেই মাফ কইরা দিছি, এইসব আর কইবি না। চুপ করে রইল আশিক। মামলা কোর্টে ওঠার পর আদালতের কয়েদখানায় রোজি যখন প্রথম তার সঙ্গে দেখা করতে এসেছিল, সে কথা মনে পড়ে গেল তার। মেয়েটা বিশ্বাসই করতে পারেনি সে এমন কাজ করেছে। অনেক কান্নাকাটি করেছিল। আশিক বলেছিল তাকে আর্যমানের চিকিৎসার টাকা জোগাতেই কাজটা করেছে, কিন্তু কোনো খুন করেনি। মেয়েটার মাথা ছুঁয়ে বলেছিল শেষ কথাটা। রোজি বিশ্বাস করেছিল তার সব কথা। সব কিছু নতুন করে শুরু করবি, আস্তে করে বলল রোজি। আমার আর কষ্ট দিবি না। মেয়েটার মাথা বুকে চেপে ধরল মির্জা আশিক। ডিসেম্বরের 27 তারিখ, আজকে সেই ক্ষণ। এ কয়দিনে সব কাজ গুছিয়ে এনেছে আশিক। পাভেলের সাথে বার কয়েকবার দেখা করে পুরো পরিকল্পনাটা সাজিয়ে নিয়েছে সে। পাভেলও এখন পুরোপুরি সন্তুষ্ট। ওর যেহেতু এনআইডি কার্ড নেই, তাই পাভেল একটা দিয়ে একটা সিমও জোগাড় করে নিয়েছে। সকালে রোজি বের হয়ে যাবার পর আর্যমানদের সঙ্গে একটু গল্প গুজব করেছে। আসল কাজ শুরু হবে সন্ধ্যার পর, তবে তার আগে ছোট্ট একটা কাজ আছে। দুপুরের পর পার্লার থেকে রোজি চলে এলে একসঙ্গে খাওয়া দাওয়া করলো তারা। আইজ আর বাইরে যাস নাই? জানতে চাইলো মেয়েটা। বিকালে বাইর হমু। রোজি আর কিছু বলল না। সে পার্লারে চলে গেলে একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে পরিবার থেকে শাহবাগের দিকে গেল আশিক। আজিজ মার্কেটের সামনে আসতেই থমকে দাঁড়ালো। এখানে একটা বইয়ের দোকান দেবার স্বপ্ন দেখত দুদু মাস্টার। এই মার্কেটে দুদুর সাথে কত আড্ডা দিয়েছে। এফডিসির পর এটাই ছিল তাদের সবচেয়ে প্রিয় জায়গা। খুব বই পড়তো দুদু, কবিতা লিখত ছোটবেলা থেকে, গল্প লেখার হাতও ছিল ভালো। এখানকার অনেক কবি সাহিত্যিকদের সঙ্গে ছিল তার সখ্যতা। মাতাল হলে দুদু লাইনের পর লাইন কবিতা আবৃত্তি করত। এমনকি বিখ্যাত কোনো উপন্যাসের প্যারার পর প্যারা বলে যেতে পারত। একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো মির্জা আশিকের ভেতর থেকে। আজিজ মার্কেটটাও 15 বছরে বেশ বদলে গেছে। আগে যেখানে বইয়ের দোকান ছিল, সেখানে এখন খাবার আর জামা কাপড়ের দোকানই বেশি। নিচতলার একটা পুরনো চায়ের দোকান দেখে খুশিই হলো। এত সব পরিবর্তনের মধ্যেও কিছু কিছু জিনিস টিকে থাকতে দেখলে ভালো লাগে। চায়ের তেষ্টা না পেলেও 1 কাপ চায়ের অর্ডার দিল সে। আর তখনই দেখতে পেল তার পাশে দাঁড়িয়ে কালো চশমা আর হাতে একটা ছবি নিয়ে চায়ে চুমুক দিচ্ছে এক লোক।
দীর্ঘদিন পর দেখলেও চিনতে সমস্যা হলো না। সুরেন বাবু না? চশমা পরা লোকটা চমকে তাকালো ডান দিকে। কে কে আপনি? আমি মির্জা আশেক। দুদু মাস্টার আর আপনি এক লগে থাকতেন। জন্মান্ধ লোকটা স্মৃতি আওড়ালো। পরিবাগের আশেক? ওই যে ফিল্ম করতো যে? হ্যাঁ। ও আপনি? দারুণ অবাক হলো। আপনি মানে ভেতরে ছিলেন না? কয়দিন আগে ছাড়া পাইছি। সহমর্মিত ফুটে উঠল সুরেনের অভিব্যক্তিতে। আপনার কথা দুদু অনেক বলতো। আপনি ধরা পড়ার পর খুব চিন্তা করতো সে। আশিক কিছু বলো না। দুদুটা যে কোথায় হারিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল লোকটা। আমি অন্ধ মানুষ, তারপরও অনেক জায়গায় গেছি, খুঁজেছি, কেউ কিচ্ছু বলতে পারেনি। ওর গ্রামেও গেছিলাম, ওখানেও যায়নি। আপনি অ্যারেস্ট হবার পর ও ভয়ে ভয়ে ছিল। আমাকে একদিন বলল পুলিশের হাত থেকে বাঁচতে কয়েকদিনের জন্য গা ঢাকা দিবে। আপনি যে ওর নাম বলবেন না সে বিশ্বাস ওর ছিল, কিন্তু ওর আশঙ্কা ছিল পুলিশ খুব দ্রুত ওর সাথে আপনার সম্পর্কের কথাটা জেনে যাবে। সায় দিল আশেক। দুদুর সন্দেহটা অমূলক ছিল না। মামলার তদন্তকারী অফিসারের আগেই সচিবের শ্যালক ওই পুলিশ এটা জেনে গেছিল, সম্ভবত এফডিসি থেকে। আমি ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেলে, আপনার রায় হয়ে গেলে ও ফিরে আসবে, কিন্তু আজও এলো না। অন্ধলোকটা আশিকের কাঁধে হাত রাখলো। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনাকে একটা জিনিস দেবার ছিল। কী জিনিস? আগ্রহী হয়ে জানতে চাইলো আশিক। আমার সাথে একটু আসেন, এই মার্কেটে আমার অফিসে গিয়ে বসি। চা খাওয়া শেষে আশিককে নিয়ে আজিজ মার্কেটের দোতলায় একটা বইয়ের দোকানে চলে এলো সুরেন। দুদু আমাকে এটা চাপিয়ে দিয়ে গেছে বলতে পারেন। অফিসে বসে বলল, ওর কথায় আমি এটা দিয়েছি। ছোট্ট বইয়ের দোকানটার দিকে ভালো করে তাকালো মির্জা। মাত্র একজন কর্মচারী এক কোণে বসে আছে। 3 দিকের দেয়াল জুড়ে থাকা র্যাকে অসংখ্য বই। দুদুর খুব শখ ছিল একটা পাবলিকেশন দেবে। দীর্ঘশ্বাস ফেলল অন্ধ লোকটি। হাতে টাকা আসার পরই কাজে নেমে পড়েছিল। আমাকে 3 লাখ টাকা দিয়ে বলেছিল এখানে একটা স্পেসের পজিশন নেবার ব্যবস্থা করি যেন। আশিক জানতো দুদু মাস্টার বইয়ের দোকান দিতে চাইতো, কিন্তু প্রকাশনীর কথা বলেছিল কিনা মনে করতে পারল না। হয়তো বইয়ের দোকান বলতে প্রকাশনীই বুঝিয়েছিল। টাকাটা দিয়েই লাপাত্তা হয়ে গেল। আমি 3 বছর অপেক্ষা করেছি ওর জন্য। তারপরে এই দোকানটা নিয়ে নেই ওর টাকা দিয়ে। জানেন তো, অন্ধদের স্কুলে পড়ে, খুব ব্যস্ত থাকি, প্রকাশনীতে সময় দিতে পারি না। প্রায়ই ভাবি দুদু একদিন এসে হাজির হবে, আমি ভারমুক্ত হব। দীর্ঘশ্বাস ফেলল মির্জা। আপনি আমারে কি জানে দেখাইবেন কইলেন? ও একটা বই। কর্মচারীর উদ্দেশ্যে বলল এবার। 1 কপি হাসনাইনা দাও তো। সুয়েনের হাতে একটা বই ধরিয়ে দিল ছেলেটা। এই যে এই বইটা, একটু দেখুন। বইটা হাতে নিল আশেক। হাসনা হেনার কাব্যগাথা। লেখকের জায়গায় লেখা আছে মঞ্জুরে এলাহি, দুদু মাস্টারের আসল নামটা। ওর ট্রাঙ্ক থেকে পাণ্ডুলিপিটা পেয়েছিলাম। লেখাটা শেষ করতে পেরেছিল কি না জানি না। একজনকে দিয়ে একটু ঘষা মাজা করে কয়েক বছর আগে বইটা বের করেছি। একটু থেমে আবার বলল, উৎসর্গ পাতাটা দেখুন। আশেক বইটার উৎসর্গ পাতায় চোখ বোলালো। জন্মের পর মাকে দেখিনি, কিন্তু আমার মা দেখতে আর্যমান বানুর মতোই ছিল। কতদিন আমি তাকে মা বলে ডাকতে গিয়েও ডাকতে পারিনি অলঙ্ঘনীয় এক সংকোচে। এই বইটার গল্প আর আপত্ত স্নেহ দিয়ে আমাকে ঋণী করেছেন যিনি, সেই মহিয়সীকে উৎসর্গ করলাম। উৎসর্গের লেখাটা পড়ে আবেগাক্রান্ত হয়ে গেল মির্জা আশেক। আর্যমানকে খুবই শ্রদ্ধা করত দুদু। কতদিন তাদের বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে গল্প করত। তাদেরকে দেখলে মাঝে মধ্যে হিংসাও হতো তার। আর্যমানও দুদুকে স্নেহ করত। তাদের দুজনের ভাণ্ডারে গল্পের অভাব ছিল না। একে অন্যের গল্প বলতো তারা। আমার একটা কাজ আছে, উঠি আমি। উঠে দাঁড়ালো আশেক। এক ধরনের বিষণ্ণতা জেঁকে বসেছে তার মধ্যে। বইটা আপনি নিয়ে যান, আপনার মাকে দেবেন, বলল সুরেন। আর সময় পেলে চলে আসবেন এখানে। আচ্ছা। বইটা হাতে নিয়ে বের হয়ে গেল আশেক। লক্ষ্যহীনভাবে হাঁটতে শুরু করলো সে। নানান স্মৃতি এসে ভর করছে তার মধ্যে। জ্ঞান হবার পর থেকে নিজেকে আবিষ্কার করেছে রাস্তায়, ঠিক চার্লির মতোই। অন্য সব পথশিশুর মতো রাস্তাতেই ঘুমতো, লোকজনের কাছে হাত পাতত, এটা ওটা করে দিয়ে কিছু কামাই করত। বিয়ের অনুষ্ঠানে প্লেট চামচ ধুয়ে দিয়ে উচ্ছিষ্ট খেয়ে কিছু টাকা নিয়ে ফিরতে পারলে মনে করতো চমৎকার একটা দিন কাটাতে পেরেছে। কখনো কখনো 1 টাকাও পেত না, কাজও জুটত না। সেই সময়গুলোতে তারা এক একজন এক এক মহলায় ঢুকে পড়ত, বাড়ি বাড়ি গিয়ে করুণ মুখ করে হাত পাতত। সহৃদয়কেও 1 থালা বাসি ভাত তরকারি দিত, দূর দূর করে তাড়িয়েও দিত অনেকে। এরকমই একদিন পরিবারকে ঢুকে পড়ে সে।
এবারই ও বাড়ি ঢু মেরে ব্যর্থ হয়ে একটা বাড়ির সামনে এসে থমকে দাঁড়ায়। আশেপাশের বাড়িগুলো দোতলা তিনতলা হলেও ওই বাড়িটা ছিল একতলার টিনের ছাদের বাড়ি। সীমানের দেয়ালটার উপর দিয়ে ভেতরে তাকিয়ে দেখে বাড়ির সামনে কাঁচা মাটির বিশাল একটা দুয়ার, প্রচুর গাছপালাও আছে। সে দুয়ারে কাঠের একটা চেয়ারে বসে আছেন পরীর মতো সুন্দরী এক মহিলা। তাহলে কি এজন্যই জায়গাটার নাম পরিবাগ? ছোট্ট মাথায় এমন চিন্তায় ভর করেছিল প্রথমে। বয়স হলেও মহিলার সৌন্দর্য ম্লান হয়নি। মাথার আধা কাঁচা পাকা চুলগুলো কেমন নীলচে, অনেকটা তার চোখের মনির মতোই। টকটকে ফর্সা গায়ের রং অদ্ভুত রকমের আভা ছড়াচ্ছে। মেম মনে মনে বলেছিল ছোট্ট ছেলেটা। এর আগে দু একবার পথে ঘাটে বিলেতি মেমদের দেখেছে। তাদের মতো রাস্তার বাচ্চারা মেম দেখলে দৌড়ে ছুটে যেত, অনেক বেশি সাহায্য করতো তারা, কাউকে ফিরিয়ে দিত না। এই মহিলাও সেই রকমই কোনো মেম হবে। ছোট্ট ছেলেটা যখন অপার বিস্ময় নিয়ে দেখে যাচ্ছে, তখন আলতো করে তার দিকে তাকিয়েছিল সেই পরীটা। মুখে ফুটে উঠেছিল নিষ্পাপ হাসি। কি দেখছো বেটা? অভিজাত কণ্ঠে বলেছিল। তার বাচনভঙ্গি না মেমদের মতো না বাঙালিদের মতো। দ্বন্দ্বে পড়ে গেছিল বাচ্চাটা, মুখ দিয়ে কোনো কথাই বেরোয়নি। ভিতরে আসো, হাসি মুখে তাকে ডেকেছিলেন। দরজা খোলাই আছে। বাচ্চাটা মন্ত্রতায়িত ছিল নাকি ক্ষুধা নিবারণের সুযোগ দেখতে পেয়েছিল, এখন আর সেটা মনে নেই। তবে বহুকালের পুরনো কাঠের দরজাটা ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল সে। কি নাম তোমার? পিচ্চি। এটা কোনো নাম হলো? বিস্ময়ে তার বড় বড় চোখগুলো আরও বড় হয়ে গেছিল। ভালো কোনো নাম নেই তোমার? মাথা দুলিয়েছিল বাচ্চাটা। থাকো কোথায়? ওই দিকে আঙ্গুল তুলে কোনো একটা দিক দেখিয়ে বলেছিল সে। ওইখানে তোমার বাড়ি? না, রাস্তায়। আমি রাস্তায় থাকি। হতবাক হয়ে গেছিল পরীটা। তোমার আব্বা আম্মা? বাচ্চাটা জানিয়েছিল তার এরকম কেউ নেই। কথাটা শুনে পরীর চোখ দুটো ছলছল করে উঠেছিল। কাছে টেনে নিয়েছিল তাকে। সারাদিন যে কিছু খায়নি সেটা না বললেও বুঝে গেছিল। আদর করে খেতে দিয়েছিল, খাওয়ার আগে গোসল করিয়ে দিয়েছিল নিজ হাতে। ওই বাড়িতে তখন থাকতো শক্কুরের মা নামের এক মহিলা। তাকে দিয়ে নতুন জামা কাপড়ও কিনে আনিয়েছিলেন। সে যে পরীটার বাড়িতে ঢুকলো আর কখনো বের হয়নি। মাঝখানে 15টা বছর বাদে মির্জা আশিক বুঝতে পারল তার দু চোখ ভিজে গেছে। শাহবাগ পেরিয়ে কখন যে ঢাকা ক্লাবের কাছে চলে এসেছে টেরই পায়নি। চোখ দুটো মুছে আবার উল্টো পথে হাঁটতে শুরু করলো সে। সন্ধ্যার একটু পর ফোনটা এলো। রোজি তখনও পার্লারে। জিনিসটা কি হাতে পাইছো? পাভেল ফোনে জানতে চাইল। একটু আগে দিয়া গেছে। কও কি? ফোনের ওপাশে পাভেলের খুশিটা টের পাওয়া গেল। তাইলে সব কিছু প্ল্যান মতো হইতাছে? হ, সবই ঠিক আছে। আমি তোমার লাগে দেখা করুম 7টার দিকে। হীরাটা তোমারে দিয়া চইলা যাবো বাইরের কাছে। তারে ফোন দিয়া জানাই দিছি জিনিস এখন আমার হাতে আছে, সে যেন টাকাগুলো রেডি রাখে। ওকে, আমি রেস্টুরেন্টেই থাকুম, তুমি আসো। একটু থেমে আবার বলল, সাবধানে আইসো, লগে তো ডায়মন্ডটা আছে, একদম চিন্তা করো না। কথা শেষে ফোনটা আবার সাইলেন্ট মোডে রেখে দিল। ঘরের মধ্যে পায়চারি করার সময় আশিক টের পেল তার ভেতরের অস্থিরতাটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আশেক! পাশের ঘর থেকে দুর্বল কণ্ঠে ডাকলেন আরজুমান্দ। বেটা আমার! কি হয়েছে আরজুমান্দ? পাশের ঘরে যেতে যেতে বলল সে। বিছানায় বসে আছেন তিনি। আশেক তার পাশে বসে পড়ল। কপালে হাত রেখে দেখলো জ্বরটা বেড়েছে কিনা। এই বিমার ঠিক হইব না বেটা। মলিন হাসি দিলেন শতবর্ষী বৃদ্ধা। আর কত? এসব একদম কইবা না, অভিমানের সুরে বলল মির্জা। 100 হয়ে গেছে। আশিকের একটা হাত ধরে বললেন, তোর জন্যই তো ইতনাসাল বাইসেছিলাম। রোজি মাইয়াটা অনেক কষ্ট করছে, তুই ওরে দেখে রাখিস। কি হয়েছে তোমার? শরীর বেশি খারাপ? ডাক্তার ডাকুম? ভোরকে গিয়ে বলল আশেক। বেসাইন হইস না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, ঠিক মতো বাতচিত হয় না। এখন একটু মন দিয়া শোন বেটা। আচ্ছা কও, কিন্তু ময়রা টুরে যাওয়ানোর কথা কইবা না, ঠিক আছে? মলিন হাসি দিলেন আরজুমান্দ। ছোট বেটারে সবসময় নিজের ভাই মনে করবি, এই দুনিয়াতে ওরা আর কেউ নাই। আরজুমান্দ বানু চার্লিকে ছোট বেটা বলে ডাকে। এটা ছাড়াও মির্জার শায়কের মতো সুন্দর একটা নামও দিয়েছিলেন, যদিও কেউ তাকে ওই নামে ডাকে না। পিচ্ছিকালে বেশি ভাড়ামো করতো বলে আশেক তাকে চার্লি নামে ডাকতে শুরু করে। ওটাই তার নাম হয়ে গেছে। ওর বয়স হয়েছে, ওরে একটা শাদি করাইতে হইব। তুমি আর রোজি একটা মাইয়া দেখা ওরে বিয়া করাইয়া দিও। আমার ওয়াক নাই রে বেটা,
বিষণ্ণ মুখে বললেন আরজুমান। তোমায় না কইলাম। আশিকের মুখের ওপর হাত রাখলেন আরজুমান বানু। আমার কথা শোন, এই মাকানটা, জমিনটা নবাব সাহেব আমারে ওয়াকফ আওলাদ করে দিয়ে গেছে। আরজুমান বানু যে নবাবের কথা বলেছেন তার পরিচয় তিনি কখনো কারো কাছে প্রকাশ করেননি, প্রয়াত স্বামীর সম্মান রক্ষার্থে। বহুকাল আগে তার বয়স যখন 17 কি 18, উত্তর ভারতের কোনো এক অঞ্চল থেকে ঢাকার নবাবদের শাহবাগের ইসরাত মঞ্জিল আর দিলকুশার বাগান বাড়িতে মুজরা করতে এসেছিলেন। নবাব পরিবারের কোনো এক যুবকের সঙ্গে প্রণয় হয়ে যায় তার। এই প্রণয় এতটাই তীব্র ছিল যে দলের বাকিরা ঢাকা ছেড়ে গেলেও তিনি রয়ে যান। নওয়াব সাহেব তার জন্য একটা কুঠি বানিয়ে দেন। পরিবারের অগোচরে বিয়েও করে ফেলেন, কিন্তু কলেরার মহামারীতে অল্প বয়সেই মারা যান তিনি। ততদিনে দেশভাগ হয়ে গেল স্বামী স্মৃতি আঁকড়ে পড়ে থাকেন আরজুমান বানু। এই জমিনটা তুই কখনো বেচবার পারবি না বেটা, ওয়াকফ জমিন কখনো বেচা যায় না। একটু থেমে আবার বললেন, আমি তোকে মতুয়াল্লি বানিয়ে দেব, তুই এইখানে একটা মাকান বানাবি, ছোটা বেটারে একটা ঘর দিবি, বাকিটা তুই আর রোজি। দম ফুরিয়ে গেল আরজুমানদের। পরম মমতায় আরজুমানদের মাথায় হাত বুলিয়ে দিল আশেক। আরেকটা কথা। চোখ দুটো বন্ধ করে ফেললেন বৃদ্ধা। দুদূরে মাফ কইরা দিস। মাথা নেড়ে সায় দিল আশেক। অমৃতার মনে পড়ে গেল বইটার কথা। তোমার একটা জিনিস দেখাই। ঘর থেকে বের হয়ে ফিরে এলো দুদুর লেখা বইটা নিয়ে। আরজুমানদের দিকে বাড়িয়ে দিল সেটা। এইটা কি বেটা? দুদু তোমারে নিয়ে বই লেখছে। আমারে নিয়া? অবাক হলেন বৃদ্ধা। নাম দিছে হাসনাহিনার কাব্যগাথা, মানে হাসনাহিনার শায়রি। বিস্ফোরিত চোখে চেয়ে রইলেন এক সময়কার নর্তকী। বইটার প্রচ্ছদ রাজকীয় পোশাকের এক অনিন্দ্য সুন্দরীর পেইন্টিং। অভিজাত্য আরোপ করতে সেই সুন্দরীর মাথায় ঘোমটা টানা। নিশ্চিতভাবেই এটা আরজুমানদের ছবি নয়, তবে তাকেই চিত্রিত করেছে। আশিক প্রথমে উৎসর্গটা পড়ে শোনালো। কথাগুলো শুনে চোখ বন্ধ করে ফেলেন আরজুমান। এরপর মূল লেখা যেখান থেকে শুরু সেটা পড়বে কিনা দ্বিধায় ভুগল কয়েক মুহূর্ত। গভীর করে শ্বাস নিয়ে অবশেষে পড়ে শোনালো আরজুমানকে। হাসনাহিনার কথা কি আর বলবো, লাল টকটকে লিচুর মতো দেখতে তার মুখ। সেই গোলাপের মুখের থুতনিটা বেশ তীক্ষ্ণ, কমলার কোয়ার মতো ফোলা ফোলা দুটি ঠোঁট, নাকের ছোট্ট পাটা দুটো প্রতিটি নিঃশ্বাসের সাথে ফুলে ফুলে ওঠে, জীবন্ত করে তুলে তার আপাত অভিব্যক্তহীন মুখটাকে। দেহবল্লরী যেন রেশমি কাপড়ে মোড়ানো মসৃণার পেল্লব। পরিপক্ক লেবুর গায়ে যদি হালকা গোলাপি আভা যোগ করা যায়, তবে তার গায়ের রংটা পাওয়া যাবে। নীলচে কালো গভীর অন্তর্ভেদী চোখ দুটো যেন আকাশে ভেসে বেড়ানো মেঘ। হাঁটলে তার শরীর জলভর্তি কলসির মতো টলমল করে ওঠে। সুন্দর, সাবলীল আর বেপরোয়া, যেন নিঃশব্দ সঙ্গীতের তালে তালে পা ফেলে সে। তার এই ভঙ্গিমা যে কোনো ঝানু নর্তকীকেও ঈর্ষা কাতর করে তোলে। সব শব্দের অর্থ বুঝতে না পারলেও অশ্রুরত আরজুমানদের মুখে এক ধরনের প্রশান্তির হাসি ফুটে উঠল। দুদু যে তার যৌবনকালের রূপের বর্ণনা করেছে সেটা বুঝতে পেরেছেন। বইটা আরজুমানদের জীবনের গল্পের আদলে লেখা একটি উপন্যাস, যে গল্পের নায়িকা হাসনাহিনা বাই নামের অনিন্দ সুন্দরী এক নর্তকী। চোখ বন্ধ করে ফেললেন আরজুমান বানু। কিতনা সাল বাদ নামটা শুনলাম। বুড়ো কুচকে ফেললেন মির্জা। তোমার নাম হাসনাহিনা বাই? কিন্তু আরজুমান কিছু বলার আগেই আশিক টের পেল তার পকেটের ফোনটা ভাইব্রেট করছে।